জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস যেমন করে চলছে, প্রশ্ন বিচিত্রা বইয়ের গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের স্কুলগুলো আমরা সমাধান করাচ্ছি। তিনটে স্কুল আমাদের সমাধান হয়ে গেছে, না দুটো হয়েছে। আজকে আমাদের স্কুল হচ্ছে তৃতীয় স্কুল হয়েছে। তৃতীয় স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের যে আমাদের গণিতের প্রশ্ন, সেটাই আমরা আজকের ক্লাসে সমাধান করব। প্রত্যেকে খুব সুন্দর করে ক্লাসটা দেখতে থাকো। বিস্তারিত সমস্ত জিনিসগুলো আমরা এক এক করে বলে যাব। চলো দেখো, প্রথমে কি বলা রয়েছে। কয়েকটাকের প্রশ্ন রয়েছে, রাত্রি 12টায় 24 ঘন্টার ঘড়িতে কত সময় দেখাবে? রাত্রি যখন 12টা বাজবে, তোমাদের প্রত্যেককে শেখানো রয়েছে ঘড়ি চেনার সময় সর্বদা সময়টা শুরু হয় কোথা থেকে? রাত 12টা থেকে। একটা দিন শুরু হয়, আমরা বলি না যে যখনই রাত 12টা হয়ে যায় তারপরে তারিখটা পাল্টে যায়। তোমরা প্রত্যেকেই জানো কম বেশি যে সময়টা, একটা দিন শুরু হয় কোথা থেকে? রাত 12টার পর থেকে একটা দিন শুরু হয়। ঠিক আছে, তাহলে ওই যে রাত 12টা, ওখান থেকে একটা দিন শুরু হচ্ছে, তাহলে ওইটাকে আমাদের কত ধরবো? 00। তাহলে যেটাকে আমরা 12 ঘন্টার ঘড়িতে আমরা 12টা লিখে থাকি, 24 ঘন্টা মানে তো একদিন, তাহলে ওখান থেকে শুরু হচ্ছে, তাহলে ওই সময়টাকে আমরা কত লিখবো? এইরকম, এটা হচ্ছে ঘন্টার ঘরেও 00 লিখবো, মিনিটের ঘরেও 00 লিখবো, এইরকম করেই প্রত্যেকে লিখবে। তাহলে রাত 12টাকে 12 ঘন্টার ঘড়িতে এইরকম দেখাবে 12টা, আর 24 ঘন্টার ঘড়িতে ওটাকে কত দেখাবে? এইরকম 00 এটা দেখাবে। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, প্রত্যেকে মনে রাখবে খুব সুন্দর করে এটা। চলো, 1232 সংখ্যাটিতে 2 এর দুটি স্থানীয় মানের পার্থক্য। তাহলে এই হচ্ছে আমাদের 1232, এর দুটো 2 আছে মানে দুটো স্থানীয় মান পাবো। তাহলে এই 2 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 2। তার ডান দিকে দুটো অঙ্ক আছে, দুটো শূন্য দেবে। এই 2 এর স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে? 2। কেন না, ওর আর ডান দিকে তো আর কোনো অঙ্কই নেই, তাহলে স্থানীয় মান লেখার জন্য সেই অঙ্কটাকে লিখবো, তার ডান দিকে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য দেবো। এদের আমাদেরকে কি বের করতে বলেছে? পার্থক্য। পার্থক্য মানে কি? বিয়োগফল। তাহলে 200 থেকে 2 বাদ দিলে আমাদের কত হয়ে যাবে? 158। চলো পরবর্তী গয়ের দাগ। লিপ ইয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? আমরা প্রত্যেকেই জানি ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কখনো 28 হয় কিংবা কখনো 29 হয়। ফেব্রুয়ারি মাস হলে সেটা ফেব্রুয়ারি, কোন বছরটা যদি ফেব্রুয়ারি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়। আর এখানে বলে দিয়েছে লিপ ইয়ার ছাড়া, তাহলে যে বছরটা লিপ ইয়ার নয় সেই বছরটা ফেব্রুয়ারি মাস কত দিনের হয়? 28 দিনের হয়। চলো পরবর্তী, ভাগশেষ বের করতে, ভাগশেষের একটা সম্পর্ক দেওয়া রয়েছে। তোমরা একটাই সম্পর্ক জানো, ভাজ্য কিভাবে বের করতে হয়। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে প্রত্যেকে এটা কিন্তু পরীক্ষার জন্য স্টার চিহ্ন দিয়ে রাখবে। পরীক্ষা এলে কিন্তু বহু ছাত্রছাত্রীর এটা ভুল হয়ে যাবে। তাহলে যারা এখন ক্লাসটা দেখছো প্রত্যেকে ভালো করে সুন্দর করে শিখে নাও যে ভাগশেষ জানতে চাইলে বাকিগুলোর কি সম্পর্ক। মনে রাখবে, ভাগশেষ জানতে চাইলে আমরা কি করব? ভাজ্য থেকে কি করব? ভাজক আর গুণ, ভাজক আর ভাগফলের গুণফলটাকে বিয়োগ করব। ভাজক এবং ভাগফল এই দুটোকে গুণ করব, করে যে গুণফলটা আসবে সেটাকে ভাজ্য থেকে বাদ দেব। বোঝা গেছে? তাহলে ভাগশেষ সমান কি? ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল। প্রত্যেকে সুন্দর করে দেখে নাও, পরীক্ষায় আসলে কিন্তু বহু ছেলে মেয়ে ভুল করবে, আমি কিন্তু বলে দিচ্ছি। এই ভালো করে এটা শিখে নাও, দেখে নাও। দাগে এক বছরে কমপক্ষে কতগুলি রবিবার থাকবে? 52টা। কেন না, আমরা জানি এক বছর সমান 365 দিন। তাহলে 365 দিনকে যদি সপ্তাহে পরিণত করি, অর্থাৎ 365 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি, 52টা সপ্তাহ আসে। তোমরা প্রত্যেকেই জানো যে এক বছরে কতগুলো সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ। তাহলে 52টা সপ্তাহ মানে প্রত্যেকটা বার তো 52টা করে থাকবে। সপ্তাহ মানে কি? 7 দিন নিয়ে একটা সপ্তাহ হয়। সেই 7 দিনের মধ্যে রবিবারও থাকে, সোমবারও থাকে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সবগুলোই থাকে। তাহলে 52টা সপ্তাহ মানে প্রত্যেকটা সপ্তাহে তো একটা করে রবিবার আছে। তাহলে 52টা সপ্তাহে 52টা রবিবার থাকবে, তার থেকে বেশিও থাকতে পারে। কেন না, আমরা জানি যখন লিপ 365 দিন মানে কি 52 বছর 52 সপ্তাহ একদিন। এই যে অতিরিক্ত একদিন, এটা কখনো রবিবার হতে পারে, কখনো সোমবার হতে পারে, কখনো মঙ্গলবার, যে কোনো দিন হতে পারে। কিন্তু এই যে শুরুতে 52টা সপ্তাহ বলে দিচ্ছি মানে 52টা রবিবার থাকবে,
52টা সোমবারও থাকবে, 52টা মঙ্গলবারও থাকবে, প্রত্যেকটা 52টা করে থাকবে। অতিরিক্ত যে একদিন, সেটা কি দিন হবে সেটা নির্ভর করবে ওই বছরের প্রথম তারিখটা কি বার হচ্ছে তার উপরে। তাহলে এই প্রশ্নে যেটা বলেছে যে এক বছরে কমপক্ষে কতটা থাকবে, 52টা তো রবিবার থাকবেই, 53টাও থাকতে পারে, কারণ ওই যে অতিরিক্ত একদিন ওটাও যদি রবিবার হয় তাহলে আমরা বলে দেবো মোট 53টা রবিবার আছে। তাহলে কমপক্ষে 52টা তো থাকবেই, 53টাও হতে পারে, কিন্তু আমাদের কতগুলো পারে জানতে চাইনি, জানতে চেয়েছে কমপক্ষে কতগুলো রবিবার আছে। রবিবারের জায়গায় পরীক্ষায় সোমবার, মঙ্গলবার, বুধবার যাই দিক না কেন উত্তর সর্বদা 52টা আসবে, কারণ আমাদের সপ্তাহ হচ্ছে 52টা। চয়দা 5 জনের গড় বয়স 5 বছর হলে তাদের সমষ্টি কত? সমষ্টি আমরা শিখেছি, সমষ্টি বের করতে হলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে কতজন আছে? 5 জন। সেই 5 জনের গড় কত বলেছে? 5 বছর করে। তাহলে সমষ্টি কত হয়ে যাবে? আমি জানি না কার বয়স কত, কিন্তু আমি এটুকু বলে দেব যে ওদের বয়সগুলোকে যোগ করলে আমাদের সর্বদা কত বছর আসবে? 25 বছর আসবে, কারণ সমষ্টি বের করতে হলে গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। চলো 6 দাগ। 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি কতবার আছে? দেখো 10-এর মধ্যে 1 আছে, 11-র মধ্যে কিন্তু দুটো 1 আছে, 12-র মধ্যে আছে, 13-তে আছে, 14-তে আছে, 15-তে আছে, 16-তে আছে, 17-তে আছে, 18-তে আছে, 19-এ আছে, 20-তে কিন্তু কোনো 1 নেই, 21-এ আছে। এই আমাদের 21 পর্যন্ত বলেছে, তাহলে কতগুলো 1 হলো গুনে নাও। একটা, এখানে কিন্তু দুটো আছে, তাহলে 1 আর 2 3, 4 5 6 7 8 9 10 11, এখানে একটা, তাহলে মোট কতগুলো 1 দেখতে পাচ্ছি? 12 বার। তাহলে 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি কতবার আসবে? 12 বার। ওকে, পরবর্তী প্রশ্ন। 7 0 5 অঙ্কগুলি দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যাবে? তোমরা সংখ্যা গঠন প্রত্যেকেই জানো, এখন আমি আবার দেখাচ্ছি কি কি রয়েছে। 7 0 আর 5। দেখো এইগুলো দিয়ে আমি কি কি সংখ্যা তৈরি করছি। দেখো 7কে প্রথমে রেখে তারপরে 0 5 দিয়ে একটা সংখ্যা লিখলাম 705। আবার 7কে প্রথমে লিখে 5 আর 0 দিয়ে আমি একটা সংখ্যা লিখলাম 750। এবারে 5কে প্রথমে লিখে 0 আর 7 দিয়ে আমি একটা লিখলাম 507। 5কে প্রথমে লিখে 7 আর 0কে পরে লিখে আমি একটা সংখ্যা লিখলাম 570। আর কি পাবো? বলবে হ্যাঁ স্যার পেতে পারি তো। আপনি 7কে প্রথমে লিখেছেন, 5কে প্রথমে লিখেছেন, 0কে তো প্রথমে রাখেননি, তাহলে 0কে প্রথমে রেখে 5 আর 7 দিয়ে একটা পাবো 57। 0কে প্রথমে রেখে 7 আর 5কে পরে রেখে একটা সংখ্যা পাবো 75। এই দুটো কিন্তু 3 অঙ্কের সংখ্যা নয়। কেন নয়? দেখো আমি 0 5 7 লিখেছি, কিন্তু ওটাকে পড়ছি কত? 57। 57 একটা কয় অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে কোন সংখ্যার শুরুতে যদি 0 থাকে সেই শূন্যের কোনো মূল্য থাকে না। আমাদেরকে জানতে চেয়েছে এই অঙ্কগুলো দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কটা তৈরি করতে পারবো? 1টা 2টো 3টা আর 4টা। 4টি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে বাকি দুটো কিন্তু 3 অঙ্কের সংখ্যা হচ্ছে না, ওগুলো কিন্তু 2 অঙ্কের সংখ্যা। কারণ 0 5 7 ওকে আমরা 57 বলে থাকি, 0 7 5 ওকে আমরা 75 বলে থাকি, যেগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। কারণ কোন সংখ্যার শুরুতে 0 থাকলে তার কোনো মূল্য থাকে না। তাহলে এটার উত্তর হয়ে যাবে 4টি। পরবর্তী, ভাগফল সর্বদা ভাগশেষের থেকে কি হয়? ভাগফল সর্বদা, ভাগফল বলে দিয়েছে এখানে, ভাজক বলেনি কেন? এখানে প্রশ্নের মধ্যে ত্রুটি আছে কোনো একটা, এখানে প্রশ্নের মধ্যে ত্রুটি আছে, বুঝলে? ভাগফল সর্বদা ভাগশেষের থেকে, আচ্ছা সর্বদা কথাটা বলে দিয়েছে না, প্রশ্নের মধ্যে কোনো ত্রুটি নেই, ঠিক আছে। সর্বদা কথাটা বলে দিয়েছে, ভুল লিখবো, মিথ্যা লিখবো। কেন? আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 10, একটা সংখ্যা লিখলাম 21, ঠিক আছে, 21 ভাগ দিচ্ছি, তাহলে আমাদের কত হচ্ছে? দেখো 10 2 20, ভাগশেষ কত থাকলো? 1। তাহলে এখানে দেখো তুমি দেখতে পেলে ভাগফলটা বড় হয়েছে, এটাকে আমরা ভাগফল বলি, এটাকে আমরা ভাগশেষ বলি। তাহলে ভাগশেষটা ছোট হয়েছে, ভাগফলটা বড় হয়েছে। ঠিক আবার একটু পাল্টে নিই তো, 10 এখানে লিখলাম 26, ভাগ দিচ্ছি 10 2 20, কত ভাগশেষ থাকলো? 6। দেখো এখানে ভাগফলটা ছোট হয়ে গেছে,
ভাগশেষটা বড় হয়েছে। এখানে ভাগফলটা বড় হয়েছিল, ভাগশেষ ছোট হয়েছিল। এখানে দেখো ভাগফলটা ছোট হয়েছে, ভাগশেষটা বড় হয়েছে। তাহলে আমাদের ভাগফল এবং ভাগশেষ যে কেউ ছোট বড় হতে পারে, ওইরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই ছোট বা এটাই বড় হতে পারে। এখানে প্রশ্নটা যদি ভাগফলের জায়গায় ভাজক দিয়ে দেয়, সর্বদা মনে রাখবে ভাজকটা, ভাজক বলতে কি যেটা দিয়ে আমরা ভাগ করি, সেই ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে, ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড় হবে। কিন্তু যদি ভাজক না বলে ভাগফল আর ভাগশেষের তুলনা করতে বলে, তাহলে মনে রাখবে ভাগফলও বড় হতে পারে, ভাগশেষও বড় হতে পারে। কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছে ভাগফল সর্বদা, সর্বদা মানে কি সবসময়। কিন্তু আমি তো দেখালাম যে ভাগফল সবসময় ভাগশেষের থেকে বড় হয় না। এই যে দেখো ভাগফল, দেখো এই যে দেখো এখানে ছোট হয়েছে, এই যে দেখো এখানে বড় হয়েছে, যেমন কিছু আসতে পারে। তাহলে এটা মিথ্যা বলা রয়েছে, কখনো বড় আসবে কখনো ছোট আসবে, সবসময় কিন্তু বড় আসবে না, তাই এটাকে আমরা মিথ্যা লিখি। পরবর্তী প্রশ্নে চলে আসছি। হয় দেখে গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের মানের পরিবর্তন হয়, এটাও আমাদের মিথ্যা বলা রয়েছে, ভুল বলা রয়েছে। কেন দেখাচ্ছি দেখো, তোমাদেরকে যদি আমি 3 কে 2 দিয়ে গুণ করতে বলি, গুণফল কত হবে 6। আমি 2 কে যদি 3 দিয়ে গুণ করতে বলি, তখন আমাদের গুণফল কত হবে 6। তাহলে এই যে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করেছি, এখানে প্রথমে 3 পরে 2 লিখেছিলাম, তাতেও 6 এসেছে। প্রথমে 2 পরে 3 লিখেছি, তাতেও দেখো গুণফল 6 এসেছে। তাহলে গুণ্য এবং গুণকের যদি স্থান পরিবর্তন করি, গুণফলের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রশ্নে বলেছে মানের পরিবর্তন হয়, তাহলে ওটা কি বলা রয়েছে, মিথ্যা। চলো পরবর্তী গয়ের দাগে 3, 0, 5, 8 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি, এটা বলা রয়েছে, মিথ্যা বলা রয়েছে। কেন দেখেই বলে দেবো, এটা কি 4 অঙ্কের সংখ্যা হয়েছে? এটাকে আমরা কত বলে থাকি? স্যার এক্ষুনি বললো যে কোন সংখ্যার শুরুতে যদি 0 থাকে তার কোনো মূল্য থাকে না। এটা অ্যাকচুয়ালি আমাদের আসলে কত বলা রয়েছে, 358। তাহলে 358 এটা কি একটা 4 অঙ্কের সংখ্যা? না তো, আমাদের প্রশ্নে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা কত হবে? 3 থাকবে প্রথমে, 0 থাকবে, তারপরে 5, তারপরে 8। এটাই হচ্ছে আমাদের সেই এই অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর এখানে যেটা লেখা রয়েছে ভুল বলা রয়েছে, তাই আমি লিখে দিলাম মিথ্যা। চলো ভয়ের দেখি 3 অঙ্কের সংখ্যা আছে 990টি, এটাও আমাদের মিথ্যা বলা রয়েছে। 3 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে? 900টা। বলে স্যার কি করে বলছেন আপনি এত সহজ? দেখো, যে কোনো অঙ্কের কতগুলো সংখ্যা আছে বের করতে হলে কি করতে হবে, 9 লিখবে, তারপরে 0 দেবে। কেমন করে? এক অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 9টা, তোমরা গুনিয়ে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো তো এক অঙ্কের সংখ্যা। যখন আমি 10 লিখছি, সেটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 10, 11, 12, 13 এইরকম করে 99 পর্যন্ত এগুলো সবই হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, দুটো করে অঙ্ক আছে। যখনই 100 লিখবো, সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 10 থেকে 99 পর্যন্ত, কখনো যদি বাড়িতে সময় হয় গুণে দেখবে 90টা হবে। তাহলে কোন অঙ্কের কতগুলো সংখ্যা আছে খুব সহজেই কি করে লিখবো, 9 লিখবে, তারপরে 0 দিয়ে দিবে। এক অঙ্কের বললে উত্তর হবে 9টা। 2 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 9 লিখে 0 দিয়ে বলবে 90টা। 3 অঙ্কের বললে আমরা কত লিখবো? 9 লিখে দুটো 0 দিয়ে বলবো 900টা। তাহলে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে? 900টা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এই 100 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়? 900টি সংখ্যা হয়, 900টি হয়েছে। তাহলে এটা আমাদের কি বলা রয়েছে? মিথ্যা বলা রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসো। কয়টা ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় যাব। চলো এগুলো দেখলেই বুঝতে পারছো কোন সংখ্যা। এটা আছে 1111, 1101, 1001, 1010, 1100। তাহলে সব থেকে ছোট আমাদের হয়ে যাবে 1001, তারপরে আমাদের হবে 1010, তারপরে হবে প্রথমে 1, তারপরে 10, তারপরে 100, 1100, এরপরে আমাদের হবে 101, 1101, আর সব থেকে শেষে হবে 111, 1111 সব থেকে বড়। এইটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো, ছোট থেকে বড় সাজানো। ক্ষয়ের দাগে ফাঁকা ঘর পূরণ করো। দেখো গুণফল রয়েছে, কি বলেছে যে 25-এর সঙ্গে কত গুণ করলে 1075 আসবে। দেখো আমি যদি তোমাদেরকে বলি
2 এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে? তোমরা খুব সহজেই বলে দেবে স্যার 2 এর সঙ্গে তো 3 গুণ করলে 6 হয়। আমি যদি বলি 3 এর সঙ্গে কত গুণ করলে 9 আসবে, তোমরা বলে দেবে স্যার 3 এর সঙ্গে তো 3 গুণ করলে 9 হয়। তাহলে খুব সহজেই বলে দিচ্ছ। অ্যাকচুয়ালি আসলে এই উত্তরটা আসে কিভাবে, পাই কিভাবে? 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে জানতে চেয়েছে, তাহলে আমি যদি 6 কে 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। এখানেও একই রকম ভাবে যে 25 এর সঙ্গে কত গুণ করলে 1075 হবে জানতে চেয়েছে, এই 1075 কে আমি 25 দিয়ে ভাগ করে দিলেই আমি উত্তর পেয়ে যাব। ঠিক আছে, 1075 কে 25 দিয়ে ভাগ দেব, তাহলে 25 4 এ 100, 7 নামলো 75, 25 3 এ 75, তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? 43 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে 1075 কে 25 দিয়ে ভাগ করলেই তুমি উত্তর পেয়ে যাবে 43। পরবর্তী অঙ্ক চলে আসুন, 4 এর দাগ। সময়ের বিয়োগ রয়েছে, কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে উপরে লিখে দাও ঘন্টা, তারপরে লিখে দাও মিনিট, তারপরে লিখে দাও সেকেন্ড। তাহলে এখানে প্রথমে কত আছে? 1 ঘন্টা, ওর আর মিনিটের ঘরেও কিচ্ছু নেই, সেকেন্ডের ঘরেও কিচ্ছু নেই। এবারে চলে আসো, কত বাদ দেবো? 1 মিনিট 1 সেকেন্ড, এর ঘন্টার ঘরে কিচ্ছু নেই, হয়েছে? ঘন্টার ঘরে কিচ্ছু নেই। চলো চলে আসো, এবারে দেখো বিয়োগ করতে বলেছে, তাহলে 0 থেকে তো 1 বাদ যায় না, এগুলো বিস্তারিত ভাবে তোমাদের বুঝিয়েছি। তাহলে আমরা কি করব? এই সেকেন্ড কি করবে? মিনিটের কাছ থেকে ধার নেবে, কিন্তু মিনিটের ঘরেও তো কিছু নেই, মিনিট কোথা থেকে ধার দেবে? মিনিটের থাকলে তো ধার দেবে। মিনিট তখন কি করবে? ঘন্টার থেকে ধার নেবে। তাহলে এটা ক ঘন্টা আছে? 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কি 60 মিনিট। ও কি করবে? ওকে 1 মিনিট ধার দেবে। ক মিনিট ধার দেবে? 1 ঘন্টা ওকে ধার দেবে। 1 ঘন্টা মানে কত? ওকে 60 মিনিট ধার দেবে। এর কাছে তো 1 ঘন্টাই রয়েছে, 1 ঘন্টা রয়েছে, ও কি করবে? ওকে 1 ঘন্টা ধার দেবে। 1 ঘন্টা ধার দিলে ওর ওখানে কত হলো? ওর এখন হয়ে গেল, ওর এখন কত হয়ে গেল? 60 মিনিট হয়ে গেল, তাই তো? তাহলে এখানে আর কিচ্ছু থাকছে না, এখানে আর কিচ্ছু থাকছে না। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে ঘন্টা ছিল, মিনিট ছিল, সেকেন্ড ছিল, এর সব ঘন্টা, এ মিনিট বোঝে না। এর কাছ থেকে দিতে হলে ওকে ঘন্টা দিতে হবে, নিতে হলে ঘন্টা নিতে হবে। এর কাছ থেকে 1 ঘন্টা রয়েছে, যেহেতু এর কাছে ধার চাইছে, বলছে আমার কাছে 1 ঘন্টা আছে, নিয়ে যা, কি করবি আর? ও মিনিট টিনিট বোঝে না, ওর কাছ থেকে ধার নিতে হলে ঘন্টা নিতে হবে, ওকে দিতে হলে ঘন্টাই দিতে হবে, আর ওর কাছে উপায় নেই, ও কখনো মিনিট তোমাকে দিতে পারবে না। এ কি করলো? আচ্ছা ঠিক আছে চল, আমার কাছে 1 ঘন্টা আছে, তুই 1 ঘন্টায় নিয়ে যা। এ কি করবে? এই কিন্তু ঘন্টা বোঝে না, এই মিনিট বোঝে। এ তখন কি করবে? ওর কাছ থেকে নিয়ে আসার পথে, তাদের ঘন্টা নিয়ে আসার পথে ও দোকানে কি করবে? ঘন্টাটাকে মিনিটে ট্রান্সফার করে নেবে, যে আমার তো মিনিট দরকার, আমার তো ঘন্টা দরকার নেই। ও তখন কি করবে? ঘন্টাটাকে মিনিটে ট্রান্সফার করে নেবে, পরিবর্তন করে নেবে। 1 ঘন্টাকে মিনিটে করলে কত হয়? আমরা প্রত্যেকে জানি 60 মিনিট। তাহলে এর এখন কত মিনিট হয়ে গেল? 60 মিনিট। এবারে ভাই যে আমার কাছে ধার করতে এসেছিল, এবারে ওকে আমি কি করব? ধার দেবো। ওর কাছে কত মিনিট আছে? 60 মিনিট আছে। ও কি করবে? সব মিনিটে ধার দেবে, ও সেকেন্ড বোঝে না, ও সব মিনিটে ধার দেবে। তাহলে এর কাছে 60 মিনিট আছে, ভাইকে বললো যা তুই 1 মিনিট নিয়ে যা। তাহলে 60 মিনিট থেকে যদি ওকে 1 মিনিট দিয়ে দেয় এখানে, তাহলে আর কত মিনিট থাকবে? এখানে আর 59 মিনিট থাকবে। ওকে 1 মিনিট দিচ্ছে। সেকেন্ড একই রকম ভাবে, ও মিনিট বোঝে না, ও সবকিছু সেকেন্ড বোঝে। তাহলে ও কি করবে? এর কাছ থেকে 1 মিনিট নিয়ে এসছে, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড নিয়ে এসছে। এইবার দেখো হয়ে গেছে, সুন্দর করে 60 থেকে 1 বাদ দেবো, 60 থেকে 1 বাদ দিলে আমাদের হয়ে যাবে 59 সেকেন্ড। এখানে আমাদের 59 রয়েছে, 59 থেকে 1 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 58 মিনিট। আর এখানে তো 1 ঘন্টা ছিল, এখন আর কিছুই নেই, তাহলে এটা আমাদের হয়ে যাবে 0। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 1 ঘন্টা থেকে যদি আমরা 1 মিনিট 1 সেকেন্ড বাদ দিই তাহলে আমাদের কত হবে? 58 মিনিট 59 সেকেন্ড। বিয়োগটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে, বারবার করে দেখবে। 58 মিনিট 59 সেকেন্ড। তাহলে ঘন্টা পুরো ওকে দিয়ে দেবে, মানে 60 মিনিট দেবে, 60 মিনিট ওকে 1 মিনিট দেবে। চলো ক্ষয়ের দিকে চলে আসো। তুমি সকাল 7:30, 7:30 কথার অর্থ কি গো? 7:30 কথার অর্থ হচ্ছে 7:30 মিনিট। পড়তে বসে সকাল 9:45, 9:45 মানে কি? 9:45 মানে হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, যেটাকে আমরা কি বলি? 9টা 45।
এই সময়গুলো আশা করি প্রত্যেকে জানো। 9:45 মানে কি 9:45, অর্থাৎ 10টা বাজতে 15 মিনিট বাকি রয়েছে, সেটাকে আমরা বলি 9:45। তাহলে বেজেছে কটা? 9:45। তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? তাহলে তুমি পড়তে বসেছিলে 7:30-এ, 9:45 পর্যন্ত পড়েছো, তাহলে কত সময় পড়েছো? দুজনকে বাদ দিব, তাহলে এখানে 5, এখানে 1, তাহলে তুমি কত পড়েছো? 2 ঘন্টা 15 মিনিট, সঠিক উত্তর হয়ে যাবে। এই যে জিনিসগুলোকে, এগুলো সুন্দর করে তোমাকে ভাষায় লিখতে হবে, ঠিক আছে? সুন্দর করে এই জিনিসগুলোকে ভাষায় লিখতে হবে। তুমি কতক্ষণ পড়াশোনা করেছো? না, আমি 2 ঘন্টা 15 মিনিট পড়াশোনা করেছি, ঠিক আছে? গয়ের দাগের প্রশ্ন এখনো রয়েছে। গয়ের দাগ দেখো কি বলেছে, 2024 সালে 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কতদিন? দেখো 2024 সাল আমরা প্রথমে ভাববো এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, অধিবর্ষ হ্যাঁ কিনা। না, 2024 শেষে 24 আছে, ওটা তো 4 দিয়ে ভাগ চলে যাবে, 4 6 24 হয়, তার মানে 2024 সালটা লিপ ইয়ার। আর লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হবে, তাহলে আমাদের 24শে ফেব্রুয়ারি থেকে বলেছে, তাহলে যেখান থেকে শুরু করতে বলবে তারিখের ক্ষেত্রে কি করবে? সেই তারিখটাকে বাদ দিয়ে দেবে, বা শেষের তারিখটাকে বাদ দেবে, যেটা খুশি তোমরা একটা বাদ দিতে পারো। যখনই আমাদের দুটো তারিখের পার্থক্য বের করতে বলবে, সর্বদা কি করবে? একটা তারিখকে বাদ দেবে। তাহলে আর ফেব্রুয়ারি মাসে কতদিন থাকলো? 24শে ফেব্রুয়ারির পরে 25, 26, 27, 28, 29, কারণ ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে যেহেতু এটা লিপ ইয়ার। তাহলে আর ফেব্রুয়ারি মাসে কতদিন থাকলো? 24শে ফেব্রুয়ারির পরে 25শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি, তাহলে কতদিন থাকলো? 5 দিন। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেল, এরপরে আমি কোথায় ঢুকবো? মার্চ মাসে ঢুকবো। মার্চ মাসের কতদিন যাব? 2 দিন পর্যন্ত যাব। দেখো 2রা মার্চ বলেছে, তাহলে মার্চের 1 তারিখ, মার্চের 2 তারিখ, তাহলে 5 আর 2 যোগ করলে আমাদের কত হয়ে যায়? 7 দিন। 24শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত কতদিন আমাদের হয়ে যাবে? 7 দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দুটো তারিখের মাঝে দিন বের করতে বললে প্রথমে তারিখটাকে বাদ দিয়ে দেবে, দিয়ে ওই মাসে কতগুলো দিন আছে গণনা করবে, দিয়ে আগামী মাসের কত তারিখ পর্যন্ত যেতে হচ্ছে সেইভাবে তুমি গুনে নেবে, দিলে তুমি উত্তর পেয়ে যাবে 7 দিন। চলো শেষ প্রশ্ন আমাদের 5-এর দাগ, স্কুল নাম্বার 3, মডেল স্কুল 3-এর 4র্থ শ্রেণীর শেষ প্রশ্ন আমাদের 5-এর দাগ কি বলেছে দেখো, তমাল দেবেশের থেকে 1 বছর 4 মাসের বড়। দেবেশের বয়স 10 বছর 4 মাস, দেবেশের বয়স কত? 10 বছর 4 মাস। আচ্ছা, তমাল দেবেশের থেকে বড়, দেবেশের থেকে বড়, বড় মানে আমরা কি করব? যোগ করব। বড় মানে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ দাও, তাহলে 4 আর 4 যোগ করলে 8 মাস, এটা যোগ করলে 10 আর 1 যোগ করলে 11 বছর। তাহলে আমাদের উত্তর কত আসবে? 11 বছর 8 মাস। আমাদের দেখো বের করতে বলেছে দুজনের গড় বয়স, না বড় অঙ্ক আছে এটা। তাহলে তমাল দেবেশের থেকে 1 বছর 4 মাসের বড়, দেবেশের বয়স দেয়া আছে, তাহলে দেবেশের বয়স তমালের বয়স বের করলাম। দেবেশের বয়স কত? 10 বছর 4 মাস। তমালের বয়স কিন্তু বের করতে বলেনি, আমাদেরকে কি বের করতে বলেছে? দুজনের গড়। গড় কিভাবে বের করতে হয় দেখো, গড় বের করতে হলে দুজনের বয়সের মোট যোগফলটাকে বের করতে হবে, করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। বড় প্রশ্ন একটু। গড় বের করতে হলে, আবার সুন্দর করে বলছি কথাটা মনে রেখে দাও, গড় বের করতে হলে দুজনের বয়সের যোগফল করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেন 2 দিয়ে ভাগ করবো? যেহেতু দুজন আছে। তাহলে দুজনের বয়সের যোগফল বের করব মানে আগে তো আমাদের দুজনের বয়সটাকে বের করতে হবে। একজনের বয়স তো দেয়া আছে দেবেশের, কিন্তু তমালের বয়স দেয়া নেই, তাই তমাল যেহেতু এত বছরের বড় বলেছিল তাই ওটাকে যোগ করে তমালের বয়স পেয়েছি। এবারে আমি কি করব? দুজনকে যোগ করে দেব। তাহলে দেবেশের বয়স 10 বছর 4 মাস, তমালের বয়স 11 বছর 8 মাস। দুটোকে কি করব? যোগ করব। যোগ করলে দেখো 8 4 12 মাস। এদিকে যোগ করলে 10 আর 1 যোগ করলে 10 আর 11 যোগ করলে 21 বছর। এটাকে আমরা কত লিখছি দেখো? 22 বছর। বলে স্যার 22 বছর কোথা থেকে এলো? দেখো এখানে তো 21 বছর ছিলই, এখানে দেখো 12 মাস আছে। আচ্ছা আমরা জানি না 12 মাস সমান 1 বছর, তাহলে 12 মাসকে তো আমি 1 বছর লিখতেই পারি। তাহলে 21 বছর তো আগে থেকে ছিলই, 12 মাসকে আমি যদি 1 বছর লিখে দিই তাহলে 21 আর 1 মিলে কত হয়ে গেল? 22 বছর। কি পেলাম? এটা এদের দুজনের বয়সের যোগফল পেলাম।
আমাদেরকে কি বের করতে বলেছে? গড়। তাহলে গড় বের করতে হলে কি করতে হয়? সমষ্টিকে, তাহলে দুজনের বয়সের যোগফল কত বেরিয়েছে? 22 বছর। কতজন আছে? দুজন। তাহলে 22 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব 11 বছর। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকে সুন্দর করে প্রশ্নটা দেখে নাও কি কি করেছি। প্রথমে 10 বছর 4 মাস ছিল দেবেশের বয়স, তার সঙ্গে তমালের বয়স 11 বছর 4 মাসের বড় বলেছিল, যোগ করে পেয়েছি তমালের বয়স। এটা হচ্ছে কি তমাল। এরপরে যেহেতু গড় বের করতে বলেছে তাই দুজনের বয়সের যোগফল বের করেছি। দেবেশের বয়স আর তমালের বয়সকে যোগ করেছি, যোগ করে কি পেয়েছি? দুজনের বয়সের যোগফল। সেই যোগফলকে 2 দিয়েই ভাগ করলে আমরা কি পাবো? গড় পাবো। অতএব লিখবো দুজনের গড় বয়সের গড় 11 বছর। হয়েছে? ক্ষয়ের দাগ কি বলেছে দেখো, এক জোড়া কলার দাম 8 টাকা। এক জোড়া মানে কটা গো? দুটো কলার দাম। তাহলে 3 ডজন কলার দাম কত? চলো আলাদা করে করাচ্ছি। বলেছে এক জোড়া মানে কটা? দুটি। তাহলে দুটি কলার দাম কত বলেছে? দুটি কলার দাম 8 টাকা বলেছে। 8 টাকা বলেছে তো, দুটি কলার দাম 8 টাকা বলেছে। আচ্ছা, দুটো কলার দাম যদি 1 টাকা হয় তাহলে একটি কলার দাম কত হবে? আমি বলতে পারি না একটি কলার দাম 4 টাকা? দুটোর দাম যদি 8 টাকা হয় তাহলে একটার দাম কত? 4 টাকা। আমাদের জোড়া, জোড়া মানে কত? দুটো। তাহলে দুটোর দাম যদি 8 টাকা হয় একটার দাম কত হবে? 4 টাকা। প্রশ্নে 3 ডজন কলার দাম। আচ্ছা 3 ডজন মানে কত? 3 ডজন মানে কত? না, আমরা জানি 1 ডজন সমান হচ্ছে 12টা। তাহলে 3 ডজন সমান কত হয়ে যাবে? 12 কে 3 দিয়ে গুণ করলে 36টা। বোঝা গেছে যে 1 ডজন সমান যদি 12টা হয় তাহলে 3 ডজন সমান কত হবে? 36টা। আমাদেরকে সেই 36টা কলার দাম বের করতে বলেছে। একটার দাম যদি 4 টাকা হয় 36টার দাম আমাদের কত হয়ে যাবে? 36 কে 4 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে 6 4 24 4 হাতে 2, 4 3 12 দিয়ে 14। তাহলে 3 ডজন কলার দাম আমাদের কত হয়ে যাবে? 144 টাকা। কি কি করলাম আবার ভালো করে? আমাদেরকে বলেছিল এক জোড়ার দাম 8 টাকা। তাহলে আমি এরকম লিখবো, এক জোড়া সমান দুটি। তাহলে দুটির দাম যদি 8 টাকা হয় একটির দাম হবে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 টাকা। এগুলো ভাষা দিয়ে লিখতে হবে। এবারে 1 ডজন সমান যদি 12টা হয় 3 ডজন সমান কত? 36টি কলা। এরকম লিখবে। এবারে পরে লিখবি, একটি কলার দাম 4 টাকা হলে 36টি কলার দাম কত হবে? 36 গুণ 4 সমান হচ্ছে 144টি। প্রত্যেকে খুব সুন্দর করে দেখে নাও। তাহলে এই হচ্ছে আমাদের সমস্ত প্রশ্ন স্কুল নাম্বার 3। এরপরে একই রকম ভাবে আমরা 4 5 6 যা যা কিছু রয়েছে, সম্ভবত 12টা মতো স্কুল রয়েছে ক্লাস 4 এ মনে হয়। তো প্রত্যেকটা স্কুলে আমরা খুব সুন্দর করে দেখবো, শিখবো। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। জয় হিন্দ।